আমি শ্রাবণী। রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোট গল্প শোনাতে। আমার এই গল্পের আসর চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাই। আজকে আমি তোমাদের লেখিকা নবনীতা দেবসেন মহাশয়ার লেখা একটি ছোট গল্প, যার নাম নেশারু অ্যান্ড কোং, এটি শোনাবার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি তোমাদের জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী। নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করব, সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি। এই কাজে আমি তখনই সফল হব যখন তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শুনবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে ও একটু শেয়ার করবে। আর যেসব বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের গল্পটা শুরু করছি। তো চলো শুরু করে দেওয়া যাক। নেশারু অ্যান্ড কোং, লেখিকা নবনীতা দেবসেন মহাশয়া। আমাদের উত্তেজনার শেষ নেই। এবারে দোল অন্যরকম হবে। এবারে দোলে সত্যি সত্যি ভাঙের শরবত তৈরি করা হবে বাড়িতে। সেই অনেক অনেক বছর আগে একবার পুজোর সময় সত্যনারায়ণ পার্কে গিয়েছিলাম মারোয়ারি দোকানের বাদাম পেস্তা দেওয়া ভাঙের শরবত খেতে। আমার বড় মেয়ে পিকো, স্বাতী গঙ্গোপাধ্যায়, দীপঙ্কর চক্রবর্তী, রঞ্জন মিত্র আর আমি। পিকো তখন স্কুলে। বুদ্ধি করে নিজে গাড়ি চালাইনি, পাছে ফাংঠাং খেয়ে ফিরে আসতে না পারি। সাথে সুনীলের পুরনো ভোজপুরি ড্রাইভার মহেন্দ্রকে নেওয়া হলো। তার প্রধান কারণ সেই শুধু নিশ্চিত জানি যে কোন দোকানে মিলবে। দীপঙ্কর দোকানিকে অন্তরালে নিয়ে গিয়ে বলে দিল 4 গ্লাস ভাং সমেত রেগুলার আর 2 গ্লাস ভাং ছাড়া বাদাম পেস্তার শরবত, বাচ্চা আর ড্রাইভারের জন্য, কিন্তু কাউকেই কথাটা বলা চলবে না। যথাকালে বড় বড় গ্লাস ভর্তি অপরূপ স্বর্গীয় স্বাদ গন্ধের শরবত এলো। মনে হলো চুমুক দিয়ে গ্লাস ভর্তি গলে যাওয়া গোলাপ গন্ধি কুলফি বেলায় খাচ্ছি বুঝি। আরে কই কিছুই হচ্ছে না তো। একটু উন্নত মানের সঘন প্যারামাউন্টের শরবত। এতগুলো টাকা গোল্লাই গেল গো। তারপরে বোঝা গেল বাড়ি গিয়ে কেউ অদৃশ্য জলের মধ্যে পা ফেলে আর ভয়ে শাড়ি তুলে দৌড় দিচ্ছি, কেউ নিজের পেটে ডাম বাজিয়ে মার্চ করছে, কেউ পুরুত হয়ে ওম শান্তি ওম করছে। সে এক অপরূপ কাণ্ড। পিকোই কেবল বুক ফুলিয়ে দেখছে আর আমার কিছু হয়নি বলে সবাইকে সামলাচ্ছে। সেই যে আমাদের বাড়িতে বিজয়ার দিনে মা সিদ্ধির শরবত তৈরি করতেন, তার চেয়ে আর একটু ঘন, এইটুকুই। সে শরবত ছোটদের আর বড়দের দুরকম হতো। বড়দেরটায় সিদ্ধি 1 চিমটি বেশি, বাচ্চাদেরটায় সিদ্ধির পরিমাণ নামমাত্র। কোনোদিন কারোর মধ্যে নেশার চিহ্ন দেখিনি। শুধু একবার কালী পুজোর সময় দীপঙ্কর আর রঞ্জন সিদ্ধি বেটে শরবত বানিয়েছিল। আমার মাকে দেয়া হচ্ছিল না, কিন্তু মা খোঁজ করলেন, কই দেখি কি বানিয়েছিস। শুধু তলানিটুকু ছিল, মাকে সেটাই দেয়া হলো। ভয়ে কাটা হয়ে, তাতেই নাকি চরম নেশা হয়। মায়ের কিন্তু কিছুই নেশা হয়নি তাতে। এক মুখ হেসে বিজয় গর্বে বললেন, এত কড়া কড়া ওষুধ খাই, আমাকে কোনো নেশা কাবু করতে পারবে না। ওষুধের বিষের জোর একদম সাপের বিষের মতো। হু বাবা। কিন্তু দীপঙ্কর আর সমীরের নেশা হলো। ওরা তো মায়ের মতো কড়া কড়া ওষুধ খায় না। সমীর ছিল আমার পাতানো ছেলে, আর বাংলার এক গ্রামে তাদের বাস। সমীরের কথা আপনারা জানেন, সেই যে ভক্তিমান ছেলেটিকে কুম্ভ মেলায় পেয়ে ছেলে পাঠিয়ে নিয়েছিল। রঞ্জনের বেদম ঘুম পেল, আর কিছু নয়। আমারও ঘুম পাচ্ছিল। পিকো টুম্পাকে সিদ্ধি দেয়া হয়নি, বলাও হয়নি কিছু। ওদেরই সিদ্ধি ভেবে উত্তেজনায় ঘুম ছুটে গেল। নানান পাগলামি করতে লাগলো, যেমন কালী সাজা। সমীরের আর দীপঙ্করের মতো তার দুটো উদাহরণ দিচ্ছি। প্রথমে দীপঙ্কর। আমি স্থির করেছিলাম মায়ের ঘরে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেবো, কিন্তু দীপঙ্কর কথা শোনার ছেলে, তদুপরি সিদ্ধির দ্বারা শক্তিমান। সে গান গাইতে গাইতে এবং নাচতে নাচতে মাসিমার ঘরেই প্রবেশ করলো। আতায় হাস চই 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 চই। মাসিমা বলেন, বাবা বেশ সুন্দর, কিন্তু অন্য একটা গান গাইলে হতো না? দীপঙ্কর তক্ষুনি মহা উৎসাহে রাজি। সে চিৎকার করে যাত্রাপালার গান ধরল, নাটকীয়ভাবে হাত পা নেড়ে। ওকে ছুসনে পাগল, ও যে বিষের বড়ি হই। মা বলেন, ঠিক আছে বাবা, তুমি এখন একটু বিশ্রাম নাও। ইতিমধ্যে
মজা বুঝে পিকো টুম্পা একটা বজ্জাতি শুরু করেছে। আমার দুটো জাপানি মুখোশ ছিল, একটি লাল কালো, একটি সাদা। সাদা মুখোশ পরে টুম্পা সমীরের সামনে গিয়ে মাটিতে চিত হয়ে শুয়ে পড়ল। পিকো কালো লালটা মুখে পড়ে হাতে পিঠে চুলকানোর আঙুলওয়ালা মোষের শিরের ডান্ডাটা খাঁড়ার মতো মাথার ওপর তুলে টুম্পার বুকে আলগোছে এক পা তুলে দাঁড়ালো। এসবই ঘটছে মায়ের সামনে, মায়ের ঘরে। সমীর মায়ের খাটের পাশে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলছিল, আমাকে ভক্তি দাও, শক্তি দাও মা গো। এবারে টান হয়ে শুয়ে পড়ল পিকো টুম্পার যুগ্ম প্রজেক্ট, জ্যান্ত পরা মুখোশ পরা কালী মূর্তির সামনে, আর আকুল হয়ে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে মা, আমার সব ব্যাড ইভিলগুলো তুই দয়া করে গুড ইভিল করে দে, আর ওই রকম করবো না মা। আমরা হেসে গড়াগড়ি খাচ্ছি। পিকো টুম্পা গম্ভীর। ওরা সেই যে মুখোশ খুলে ফেললো তখন ঘোর কাটলো সমীরের। সবাই অট্টহাস্য হাসি। সেই হাসিতে সমীরও যোগ দিল। মা ওদের খুব বকুনি দিলেন। হাসতে হাসতে সমীর কিন্তু কিছুই বলল না। কিছুদিন আগে দোল উপলক্ষে সিদ্ধি খাওয়া হবে স্থির হল। মা আর মাথার উপরে নেই। পিকো টুম্পা দূরে যে যার সংসারে। দীপঙ্করটাও চলে গেছে জন্মের মতো সমীর গ্রামে। রঞ্জন চাকরি করে অনেক দূরের পাহাড়ি শহরে। আপাতত এই বাড়িতে আছি শুধু কানাই, ঝর্ণা, নীলু, অমিত, বাবুসোনা, আমি আর শ্রাবস্তি। আর আছে ছোট ছোট চার পায়ে ছেলেমেয়েরা, ভুতুম, কেলটুস আর তাদের দিদি তুরতুরিয়া। শ্রাবন্তী বলছে অফিসের বন্ধুদের কাছ থেকে একটু ভাঙছে আনবে, তারপরে শরবত বানানো হবে। বাড়ি শুদ্ধ সবাই উত্তেজিত। দোলে ভাঙে শরবত হবে। দোল এসে পড়ল। শ্রাবন্তী অবস্থ থেকে ভাঙ এনে দেখালো, পাকা তেঁতুলের ডেলার মতো দেখতে, মিষ্টি মিষ্টি গন্ধ। সে শিখেও এসেছে কেমন করে এটা দিয়ে শরবত বানাতে হয়। অবশ্য এমন না যে ও না জানলে কেউ বানাতে পারবে না। কানাই জানে বাঁকুড়া স্টাইলের সিদ্ধির শরবত, আর নীলু জানে ওদের ক্যাম্পের স্টাইলের সিদ্ধির শরবত। কানাই বলল ওদের গ্রামে ভাগের শরবতটায় ওরা ক্ষীর মালাই গুলে দেয়। নীলু বলল ওদের ক্যাম্পের সিদ্ধির শরবতটায় বাদাম পেস্তা বেটে দেয়। শুধু ঝর্ণা বলল সে কোনোদিন খায়নি, ভাঙের শরবত বানাতেও জানে না, খেতেও চায় না। দূর, যত নেশার জিনিস। আমরা নিশ্চিত একটা না একটা বানানো হবেই, চয়েস অনেক। আফিম নয় তো রে, অফিসের ডেলাও কিন্তু এমনি দেখতে হয়। আরে দূর, কেউ ফিতে আফিং দেবে? আর মাগো, তোমার আমার কাছে আফিংও যা, ভাঙও তাই। ওর কাছেই রইল ভাঙের ডেলা। এমনই কপাল। একটু জমিয়ে সবাই ভাং খাবো কি তার আগেই দিন কেশ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। খালি মাথা ঘুরে ঘুরে ঠাস ঠাস করে মৃগী রোগীদের মতো মুখ ঠুকে ঠুকে মেঝেতে লুটিয়ে পড়ছে, থ্যাবা হয়ে চার পা এগিয়ে। আহা, ঠিক যেন সদ্যজাত বাছুর। যন্ত্রণায় চোখ বুজে আসে। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়েছে। এ কিরে বাবা, কুকুরদের আবার মির্গি হয় নাকি? শুনিনি তো কখনো। মুখে অবশ্য গ্যাজলা উঠছে না। আমরা গিয়ে বুকে হাত দিয়ে দেখছি হাট চালু কিনা। পশু প্রাণীর ডাক্তারবাবু পাওয়া গেল না, বাইরে গেছেন। কেলটেসের জন্য আমরা ভেবে অস্থির। ইতিমধ্যে শ্রাবস্তী তার ট্রাউজারের পকেট থেকে ভাঙের ডেলাটা আনতে গেল, কানাইকে দিয়ে দেবে। সে ওটা দিয়ে যা পারে করুক, বাঁকুড়া হোক কিংবা ক্যাম্প, এসে যায় না। যা হয় একটা কিছু হলেই হলো। তরিয়াত করে সিদ্ধির শরবত খাওয়ার ভাবনা এখন চুল হয়ে গেছে। কেশের জন্য সবাই উদ্বিগ্ন। একটু পরে শ্রাবস্তী এসে খুব উত্তেজিত গলায় বলল, আমার প্যান্টের পকেট থেকে ভাঙের গোল্লাটাকে নিল। প্যান্টটা মাটিতে পড়ে গেছে, পকেটে ভাঙের ডেলাটা নেই। কে নিয়েছে বল শিগগিরি। কেশ ওর পিছু পিছু একটুখানি এসে ফের চার পা ছেদরে পড়ে গেল। আরও কিছুক্ষণ খোঁজ করার পরে আমাদের একটা সম্ভাবনা মাথায় এলো। আচ্ছা, গন্ধে গন্ধে লোভী কেলটুস গিয়ে প্যান্টের পকেট থেকে ভাঙের ডালাটা খেয়ে ফেলেনি তো? নিশ্চয়ই তারই ফলে এত মাতলামি করছে। কি কাণ্ড! তাহলে আর ভয়ের কিছু নেই, শুধু একটু তেঁতুল গোলা কি লেবুর জল। না, কেশ টক ভালোবাসে না, কোনোটাই খাওয়ানো যাবে না। কি করা যায়? আহা, একটু দুধ খাওয়ালে হয় না? কিন্তু কেলটুস কিছুতেই খেতে না। চলতে গেলে পড়ে যেতে লাগলো, আর সেখানেই শুয়ে ফুরফুর করে নাক ডাকিয়ে ঘুমোতে থাকলো। তার খিদেই পেল না। থাকুক অমনি করে, আস্তে আস্তে ধাতস্থ হয়ে যাবে। বিষ তো নয়। দুদিন ধরে ওর ঘোর কাটেনি। কুকুর ছানা তো, পরিণত বয়স্ক কুকুর হলে হয়তো একটু দ্রুত সেরে উঠত। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল কেশ। আমাদের চা খাবার সময় আবার বিস্কুট চাইতে গেলে হেগলু হয়ে। আমাদের হৃৎপিণ্ডটা এবার সহজ।
আর কোনোদিন কারোর প্যান্টের পকেটে থেকে গন্ধে গন্ধে কিছু আর চুরি করে খায়নি কেশের কেলোর কীর্তি সেখানেই ইতি হলো। এখন সে অতি সাবধানী ভদ্রলোক, সাধ্য সাধনা করে কিছু না দিলে খায় না। বিস্কুট দিল 3 বার শুকে পরীক্ষা করে, তারপর ভেবেচিন্তে মুখে নেয়। একবার ভুল করে আমাদের কেশও বড় হয়ে গেল। নমস্কার। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার আমি কাল চেষ্টা করব তোমাদের অন্য কোনো একটা ছোট গল্প শোনাতে। আজকের মতো টাটা।